আমাকে একটি ঋণ স্বীকার করতে হবে। আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে গানটিকে নিয়ে বহুদিন আগে আলাপচারি করবার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শ্রী অঞ্জন চক্রবর্তী খুব সংকোচের সঙ্গে আমাকে বলেছিলেন যে এই গানের মধ্যে ম্যাস্টারবেশনের ইঙ্গিত থাকতে পারে। তবে এইটুকুই অনেক, অঞ্জনের সঙ্গে আমার সম্পর্ক আমার দোষেই নষ্ট হয়েছে, আমার ক্রোধ ঋতুর জন্য। কিন্তু সম্পর্ক থাকা বা না থাকার উপরে ঋণ স্বীকারের নৈতিক দায় নির্ভর করে না। তার সঙ্গে আমার যাই হোক আমাকে ঋণটাকে স্বীকার করতেই হবে। যে সেই ব্যাপারটা আমাকে বলেছি, ডেভেলপ করেনি, ডেভেলপ আমি করেছি, কিন্তু বলে তো ছিল। প্রশ্ন উঠেছে যে প্রশ্নটা যে দুর্বহ এই ব্যর্থতা বোধ ম্যাস্টারবেশন শেষ পর্যন্ত একটা ওই ফ্যান্সি, সেটা কিছুই কোথাও নিয়ে যায় না। যাকে ঘিরে যাকে কাল্পনিকতা করে আমি, যেটা আমাদের অলঙ্কার শাস্ত্রে স্বপ্ন সম্ভবকে গৌণ সম্ভব বলা হয়েছে, ম্যাস্টারবেশনটাকেও হয়তো গৌণ সম্ভবের পর্যায়ে ফেলা যায়, যেটার আলটিমেট শেষ পর্যন্ত একটা ব্যর্থতা বোধ, আর তো কিছু নেই। এই দুর্বহ ব্যর্থতাবোধ থেকে হতভাগ্য কবিপুরুষটির মুক্তির উপায় কি? এর উপায় একটাই, প্রাণধর্মকে পরাস্ত করে কবি ধর্মের পুনরুদ্ধার। ওই মানস প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে, আমি তাকে ঘনীভূত করতে পারছি না, রূপকল্প দিতে পারছি না, যেটা ওই কাল্পনিক অবস্থায় করা যায় না। সেই মানস প্রতিমাকে বাক প্রতিমায় পুনর্বাসন করতে হবে, কারণ আমি রূপদক্ষ, আমি কবি। নিশ্চয় আমরা সকলেই চাইব যে রবীন্দ্রনাথ ঠিক সেটাই করুন, আর তিনি তা পর দিন 9 আশ্বিন করবেনও বড়। কিন্তু ওই দিন 8ই আশ্বিন অনায়ত্ত সিদ্ধি কবির চেয়ে অতৃপ্তকাম পুরুষের উদ্যোগই বড় হয়ে ওঠে। সেই উদ্যোগটা কি? খুব সাধারণ, খুব পুরাতন, খুব আদিম রবীন্দ্রনাথ হলেও কি সেটা? অসীমের কোটিতে বিদেহিনীকে সম্ভব করতে না পেরে, হে পুরুষ তুমি মরণে মরে আছো, যাও তবে সীমার কোটিতে সংসারের গেহিনীর কাছে। 1897 খ্রিস্টাব্দে 1304 বঙ্গাব্দে মৃণালিনী তখনও দেহিনী, তাকে গ্রহণ করে। অতএব ওই দিন 8ই আশ্বিন পাণ্ডুলিপিতে যে গানটি তৈরি হয়ে উঠল, কল্পনার মুদ্রিত পাঠে এই হলো তার চেহারা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখিও তোমার মনের মন্দিরে। তো আশ্চর্য দেখুন, আগের দিন তিনি কাদম্বরীকে নিয়ে ম্যাস্টারবেশনের গান লিখেছেন, পরের দিন স্ত্রীকে বলছেন যে তোমার মনের মন্দিরে তুমি আমার নাম লিখো। এটাই জীবন। রবীন্দ্রনাথ বলে জীবন অন্যরকম কিছু হবে না, এটাই জীবন। আমরা এই জীবনটা যে রবীন্দ্রনাথের ছিল, আমরা এটা সরিয়েছি। রবীন্দ্রনাথের জন্য একটা খুব রবীন্দ্রের জীবন, আলফালা করো জীবন তৈরি করি, এটা ঠিক নয়। এবং এইটা যে আমি বলছি, এটা কিন্তু আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায় গিরি করছি, ওটা অন্য জিনিস, আমি আদৌটা করছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখিও তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখিও তোমার চরণ মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখিটি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখিটি তোমার কনক কঙ্কণে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রাখিও তোমার অলক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু আঁকিও তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিয়োগ তোমার অতুল গৌরবে। এই গান যে দাম্পত্যেরই গান, গুরু লঘু ভেদে এর 3টি প্রমাণ আছে। এক, বলা বাহুল্য, আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু আঁকিও তোমার ললাট চন্দনে। 2, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখিটি তোমার কনক কঙ্কণে। 3, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখিটি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। প্রথম সিন্দুর বিন্দুটি দাম্পত্যের অকাট্য প্রমাণ, কারণ বাদ-বাহুল্য নিষ্প্রয়োজন। দ্বিতীয় প্রমাণ রাখি। এই রাখি কিন্তু রবীন্দ্রনাথের কবিতায়, যখন রবীন্দ্রনাথের কবি ভাষায় থাকবো, এই রাখি কিন্তু আদৌ ভ্রাতৃত্বের বা সখ্যের রক্ষাবন্ধন সূত্র নয়। এটি আসলে বিয়ের সময় বধূর হাতে বরের পরিয়ে দেওয়া লাল সুতো।
মৃণালিনীর মৃত্যুর পর তাকে নিয়ে লেখা শ্রেষ্ঠ শোক কবিতাটিকে রবীন্দ্রনাথ প্রশ্ন করেছেন, আবার সাতমাত্রা কলাবৃত্ত। মন্ত্রে সেজে পুতো রাখির রাঙা সুতো, বাঁধন দিয়ে চিনু হাতে, আজ কি আছে সেটি সাথে। তার মানে রাখিটা ওই লাল সুতোটা, তার মানে এটাও দাম্পত্যের দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ মুখর পাখিটি, তো সেই মেঘদূতে উত্তর মেঘের মধুর বচনাং সারিকাং পঞ্জরস্থান, খাঁচায় পোষা মধুরভাষী সারিকা, যে কিনা প্রসিত ভর্তৃকা যক্ষবধূর বিরহ যাপনের সঙ্গী হয়ে উঠেছিল। বধূ বলেছিলেন যক্ষবধূ সারিকাকে, কচ্চিৎ ভর্তু স্বর শিরসিকে তংহি তস্য প্রিয়েতি, তুই তাঁর প্রিয় ছিলিস রসিকা সারি, তুই কি আমার স্বামীকে স্মরণ করিস? রবীন্দ্রনাথ তাই বলেছেন, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি, আমার প্রিয় পাখি। আগের সমেহনের গানটিতে, মাস্টারকেশনের গানটিতে যা কিছু ক্রিয়া সমস্তই ছিল সবার, অর্থাৎ সমেহনকারী নিজে, কিন্তু এই গানের আদ্যন্ত সমস্ত ক্রিয়ার কর্তৃত্ব স্বামী তুলে দিয়েছেন স্ত্রীর উপর। তুমি লিখো, তুমি শিখো, তুমি ধরে রেখো, তুমি বেঁধে রেখো, তুমি তুলে রেখো, তুমি এঁকো, তুমি মেখে রেখো, এবং শেষে তুমি লুটে নিও। সম্ভোগের ঘনিষ্ঠ লিপ্ততা এবং সম্ভবত বিপরীত বিহারের চূড়ান্ত ভাবাবেশও এই গানের অন্তিম স্তবকে গোপন থাকেনি। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও গো তোমার অঙ্গ সৌরভে, আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও গো তোমার অতুল গৌরবে। মুদ্রিত পাঠের মোহের মাধুরী পাণ্ডুলিপিতে ছিল মধুর মূর্ছা। বলা বাহুল্য যে মোহের মাধুরীর চেয়ে মধুর মূর্ছা অনেক বেশি যৌনতা। কাদম্বরীকে নিয়ে ৮ আশ্বিনের অনারব্ধ কবিকৃত্য, অর্থাৎ ওই হাওয়ায় যে ভাসছে যে বিদেহিনী, তাকে গৌণ সম্ভব করলে তাকে পাওয়া যাবে না, সমেহন করলে। তাকে পাওয়ার উপায় হচ্ছে তাকে রূপকল্পে তৈরি করো। তুমি তো কবি, তোমার প্রাণধর্মের থেকে কবি ধর্মটাকে জয়যুক্ত করো। সেই পরাসিদ্ধি ঘটল পরদিন ৯ আশ্বিন লেখা ষষ্ঠ ও শেষ গানে। মনে করে দেখুন, এই পর্যায়ে প্রথম গানটি লেখা হয়েছিল ইছামতির উপর ঝড় বাংলায়, আর এই শেষ গানটি লেখা হলো চলন দিলে ঝড় বৃষ্টির মধ্যখানে। পাণ্ডুলিপিতে প্রথম গানের আর শেষ গানের প্রাথমিক বাণীরূপের সাদৃশ্যের কথা আগেও বলেছি। প্রথম গানটি ছিল হেরি সঘন মেঘমালা গগন কোণে, আর এই শেষ গান হলো তুমি সন্ধ্যায় মেঘমালা। তফাৎ শুধু এই যে প্রথম গানে রবীন্দ্রনাথের প্রেমিক সত্তার প্রকাশ, আর এই শেষ গানে রবীন্দ্রনাথের প্রেমিক সত্তাকে অবলম্বন এবং অতিক্রম করে কবি সত্তাই ঐকান্তিক হয়ে উঠেছে। বলা প্রয়োজন, কল্পনা বইয়ে একই স্থান কাল পরিবেশের উল্লেখশুদ্ধ শেষ গানটির প্রথম পংক্তি মুদ্রিত হয়েছে, তুমি সন্ধ্যার মেঘ শান্ত সুদূর। কিন্তু পাণ্ডুলিপিতে এবং রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা অনুলিপিতে তো বটেই, তদুপরি রবীন্দ্রনাথের জীবদ্দশায় প্রকাশিত এই গানের ৩টি স্বরলিপি সর্বত্র মেঘমালা থাকায় এক্ষেত্রে আমি এই বিশেষ ক্ষেত্রে কল্পনার মুদ্রিত পাঠ নয়, পাণ্ডুলিপি পাঠই আপনাদের পড়ে শোনাচ্ছি। স্বরলিপি সংক্রান্ত সমস্ত তথ্য আমার বলা দরকার আমাকে দিয়েছেন রবীন্দ্রসঙ্গীতের প্রাজ্ঞ গবেষক শ্রী সৌরভ বন্দ্যোপাধ্যায়। মাথায় রাখতে হবে, মেঘ পুংলিঙ্গ শব্দ, কিন্তু মেঘমালা স্ত্রীলিঙ্গ শব্দ। কাজেই এই গানে তুমির নারীত্ব নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার নিভৃত সাধনা, মম বিজন গগন বিহারী। আমি আমার মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা, তুমি আমারই, তুমি আমারই, মম বিজন গগন বিহারী। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী। তব অঘর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারই, তুমি আমারই, মম বিজন জীবন বিহারী। মম মোহের স্বপন লেখা তব নয়নে দিয়েছি পরায়ে, ওই মুগ্ধ নয়ন বিহারী। মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে, তুমি আমারই, তুমি আমারই, মম মোহন মরণ বিহারী। এই পাণ্ডুলিপি পাঠে অন্তিম পংক্তির কাটাকুটির মধ্যে একবার জীবন মরণ দিকে কেটে দিয়ে রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত মম মোহন মরণ বিহারীকে স্থায়িত্ব দেন।
তার সহস্রলিখিত অনুলিখিতেও রয়েছে মম মোহন মরণ বিহারী। শুধু তাই নয়, এই গানের 3টি স্বরলিপির মধ্যে প্রাচীনতর 2টি স্বরলিপিতেও মম মোহন মরণ বিহারী পাঠ রয়েছে। শুধু অনেক পরবর্তী 3য় স্বরলিপিতে মম জীবন মরণ বিহারী পাঠ মুদ্রিত হয় এবং এই পাঠই এখন সবচেয়ে পরিচিত ও প্রচলিত পাঠ। কিন্তু বিশেষভাবে কাদম্বরীকে লক্ষ্যে রেখেই যে রবীন্দ্রনাথ এই গানের পাণ্ডুলিপি, অনুলিপি আর প্রথম 2টি স্বরলিপিতে মৃত্যুর মধ্যে বিচরণকারিণী মনোহারিণী মম মোহন মরণ বিহারী, তুমি মৃত্যুর মধ্যে বিচরণকারিণী মনোহারিণী, এই পাঠকে রক্ষা করেছিলেন তা স্বীকার না করে উপায় নেই। বিদেহিনীকে দেহিনী করে তোলার জন্য রূপদক্ষ কবি যে সন্ধ্যার মেঘমালাকে সেই দেহের কাঁচামাল হিসেবে নির্বাচন করেছেন তা যেমন অভিনব তেমনি অনিবার্য হবে। কেননা আত্মার মতো মেঘ কি কামচারী এবং কামরূপধারী নয়। যে মেঘ সতত আকার পরিবর্তনশীল, তাকে দিয়েই যখন তোমার আকৃতি তৈরি করি, তখন তোমার সেই এক মুহূর্তের আকৃতিটি আমার কাছে অমূল্য হয়ে ওঠে। সমস্ত গানটি জুড়ে অতিশয়োক্তি অলঙ্কারের প্রয়োগ শুধু অপূর্ব সুন্দর নয়, একেবারে যথাযথ। আলতা নেই, আছে হৃদয় রক্ত। অধর্ষিত নেই, আছে সুখ আর দুঃখকে ভেঙে সুধার বিষের মিশ্রণ। কাজল নেই, আছে মোহের স্বপন। শাড়ি নেই, আছে সঙ্গীত। কেন বলছে একেবারে যথাযথ? কারণ অতিশয়োক্তি অলঙ্কারে উপমেয় থাকে না, থাকে শুধু উপমান। অর্থাৎ বস্তু থাকে না, থাকে অবস্তু। প্রকৃত থাকে না, শুধু অপ্রকৃত। যে নারীর দেহই নেই, যে বিদেহী, তার মেঘমালার শরীর যে নেহাতি অপ্রকৃত, লেশমাত্র বস্তুর ভারতী তার সহিত। তোমার পা কোথায় যে আলতা পরাবো, তাই হৃদয় রক্তে রাঙিয়ে তোমার পা আঁকলাম। তোমার ঠোঁট কোথায় যে চুম্বন করবো, তাই মিশ্রিত সুধার বিষ দিয়ে তোমার ঠোঁট আঁকলাম। তোমার চোখ কোথায় যে কাজল করাবো, তাই মোহের স্বপন দিয়ে তোমার চোখ আঁকলাম। আর তোমার অঙ্গ কোথায় যে শাড়ি পরাবো, তাই আমার গানকেই জড়িয়ে জড়িয়ে তোমার আপাদ স্কন্ধ অঙ্গসীমা কণ্ঠীর্তিকে এঁকে দিয়ে তবে আমার সৃজন ইচ্ছা শান্ত হবে। বিবেচনা করে দেখবেন, সিধে চলনে এই সমস্ত কথাই বাসনাময় হয়ে উঠতে পারত। বস্তুত সেই বিপদের সম্ভাবনা দেখা দিয়েছিল বলেই পাণ্ডুলিপিতে আমি কনক কামনা খচিত করিয়া করায় দিয়েছি আনিয়া, এটা লিখেও রবীন্দ্রনাথ কেটে দিয়েছেন। আনিয়া হচ্ছে বক্ষবন্ধনী। কিন্তু সিধে চলনে নয়, উল্টো চলনে চলেই সমস্ত কথা হয়ে উঠল শিল্প সৃষ্টির সাফল্যে আনন্দময়। তাকে বলছি সিধে চলন, তোমার চোখে চুম্বন করলাম। আর তাকে বলছি উল্টো চলন, চুম্বন দিয়ে তোমার ঠোঁট আঁকলাম। এই শিল্পকে আমি কাছে টানতে চাইনি। কাছে টানলে সৌন্দর্য খুলবে না, একে রাখতে হবে বিরাট আকাশের পশ্চাৎপটে। সেই দূরত্ব, যে দূরত্ব সৌন্দর্যের নিজস্ব শর্ত। খুব আশ্চর্যের ব্যাপার এই যে রবীন্দ্রনাথের যে পকেট বুকে এই 6টি গানের পাণ্ডুলিপি রয়েছে, যার আপনার মজুমদার পুঁথি, সেই পকেট বুকের একেবারে গোড়ায় রবীন্দ্রনাথ লিখে রেখেছেন, থাকো তুমি ওইখানে থাকো, অন্তরের চোখে চোখে আমার আনন্দ লোকে, সেটা হতে কাছে এসো না তো, থাকো তুমি ওইখানে থাকো। মানে ওই সমেহনের গান, যেখানে অসুবিধিকে আমি কাল্পনিকভাবে কাছে টানার চেষ্টা করে শেষ পর্যন্ত ছাই হলো সর্বদাসে। কিন্তু পরে যখন আমি কবি ধর্মকে জয় করলাম, তখন আমি আর তাকে কাছে টানতে চাইছি না। সে অস্তগধূলির বিরাট পশ্চিম আকাশের ক্যানভাসে তুমি ঠিক মতো থাকবে, তোমাকে আমি কাছে চাই না, তুমি দূরে থাকো। তাহলে এই হচ্ছে দিব্য বিচারক রবীন্দ্রনাথের 4 দিনের কবি জীবন। অবশ্য আপনারা এরকম ভাববেন না যে শুধু এই 4 দিনের মধ্যেই রবীন্দ্রনাথের বিচারক বৃত্তি সীমাবদ্ধ ছিল। বস্তুত 1897 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে 1304 বঙ্গাব্দের আশ্বিনের এই 4 দিনকে বিশেষভাবে নির্বাচন করবার কারণ হলো সময়ের বিস্তার এখানে ছোট বলে সেই সংহত পরিসরে বিচারক বৃত্তির টানাপোড়েন খুব স্পষ্টভাবে দৃশ্যমান। কিন্তু এর অনেক আগেও 1886 খ্রিস্টাব্দে প্রকাশিত করি ও কোমল কাব্য রবীন্দ্রনাথের প্রায় 2.5 বছর ব্যাপী বিচারক বৃত্তিকে ধারণ করেছে। একদিকে করি নববিবাহিতা মৃণালিনীকে ঘিরে রবীন্দ্রনাথের যৌবনের রসোচ্ছ্বাস, অন্যদিকে কোমল আত্মখণ্ডিতা কাদম্বরীকে ঘিরে রবীন্দ্রনাথের গভীর মৃত্যু শোক। নামটা খেয়াল করুন, করি এবং কোমল, অর্থাৎ শার্পস অ্যান্ড ক্ল্যাটস। অধ্যাপক রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে
সুরের জগতে প্রচলিত একটি সুভাষিত আমাকে জানিয়েছেন, আমি ঋণ স্বীকার করছি। সুভাষিতটি হচ্ছে শার্পস আর গ্ল্যাড অ্যান্ড ফ্ল্যাটস আর স্যাড। কড়ি হচ্ছে আনন্দময় আর কোমল হচ্ছে বিষণ্ণ। কড়ির কেন্দ্রে আছে নববিবাহিতা মৃণালিনী, যৌবনের রসোচ্ছ্বাস, আর ফ্ল্যাট কোমল, সেইখানে হচ্ছে আত্মহত্যা করেছেন আত্মখণ্ডিতা কাদম্বরীকে ঘিরে গভীর ব্যক্তির সুর। এটাও একটা বিচারিতা, একদিকে বিদেহিনী একদিকে দেহিনী। এই যেমন অনেক আগেকার উদাহরণ, তেমনি অনেক পরের উদাহরণও আছে। আমি কিন্তু সময় নেব। এই যেমন অনেক আগেকার উদাহরণ, তেমনি অনেক পরের উদাহরণও আছে। 1928 খ্রিস্টাব্দে অগাস্টের গোড়ায়, অর্থাৎ 1335 বঙ্গাব্দে শ্রাবণের দ্বিতীয়ার্ধে প্রশান্তচন্দ্র মহলানবিশ রবীন্দ্রনাথের কবিতার বইয়ের কাটতি বাড়াবার, কবিতার বইয়ের কাটতি বাড়াবার অভিপ্রায়ে বিবাহের উপহারযোগ্য প্রেমের কবিতার একটি সংকলন বরণ ডালা নামে প্রকাশ করবার পরিকল্পনা করেন। কি সস্তা নাম, মহলানবিশ দিয়েছে, মানে বই কাটবে। তখন বিয়েতে তো লোকে বই উপহার দিত, রবীন্দ্রনাথের বই বিক্রি হয় না, শান্তিনিকেতনে টাকার দরকার, তাই বরণডালা নামে তিনি বিবাহের উপযোগী প্রেমের কবিতা সংকলন এরকম একটা প্রস্তাব করলেন। রবীন্দ্রনাথের অবশ্য বরণডালার চেয়ে রাখি নামটি বেশি পছন্দ ছিল। আবার মনে করিয়ে দিচ্ছি, এই রাখি ভ্রাতৃত্বের বা সখ্যের রক্ষা বন্ধন সূত্র নয়, এই রাখি বিয়ের সময় বধূর হাতে বরের পরিয়ে দেওয়া রক্তসূত্র আছে। নিজের পুরনো কবিতা জড়ো করবার সঙ্গেই এই পরিকল্পনার ধাক্কায়, অর্থাৎ বিয়ের কবিতা লিখতে হবে, প্রজাপতির উদ্দেশ্যে নতুন কবিতা রচনার ইচ্ছে রবীন্দ্রনাথের মনে জেগে উঠল। শ্রাবণের শেষ থেকে যে নতুন কবিতার ধারা শুরু হলো, সেই ধারাতেই ভাদ্রের গোড়ায় নিজের দাম্পত্য ঋতু শরতের সূচনায় রবীন্দ্রনাথ একটি কবিতা লিখলেন, যার নাম লগ্ন। প্রশ্নোত্তরে কবিতা এগুলো প্রশ্ন করছেন, প্রথম মিলন দিন সেটি হবে নিবিড় আষাঢ়ে, যেদিন গৈরিক বস্ত্র ছাড়ে আসন্নের আশ্বাসে সুন্দরা বসুন্ধরা, যেদিন প্রণয়ী বক্ষ তলে মিলনের পাত্রখানি ধরে অকারণ অশ্রু জলে, কবির সঙ্গীত বাজে গভীর বিরহে, নহে নহে সেদিন তো নহে, বর্ষা দাম্পত্য ঋতু নয়, সে কি তবে ফাল্গুনের দিনে, যেদিন বাতাস ফিরে গন্ধ চিনে চিনে, কবির বীণার তন্ত্র যে বসন্তে ছেড়ে যেতে চাহে প্রমত্ত উৎসাহে, আকাশে বাতাসে বর্ণের গন্ধে উচ্চভাসে ধৈর্য নাহি রহে, নহে নহে সেদিন তো নহে, বর্ষায় নয় বসন্তেও নয়। তাহলে প্রথম মিলন দিন কবে? যেদিন আশ্বিনে শুভক্ষণে আকাশের সমারোহ ধরণীতে পূর্ণ হয় ধনে, প্রাচুর্য প্রশান্ত তট পেয়েছে সঙ্গিনী তরঙ্গিনী, তপস্বিনী সেজে তার গম্ভীর প্রবাহে সমুদ্র বন্দনা গান গাহে। গঙ্গা সমুদ্র স্বামীর কাছে যাচ্ছে কালিদাস। বনলক্ষ্মী শুভব্রতা শুভ্রের ধ্যানে তার নেড়িয়াছে অম্লান শুভ্রতা, আকাশে আকাশে শেফালি মালতী কুণ্ডে কাশে, দিগন্তের পথ গাহি শূন্যে চাহি, রিক্তবিক্ত শুভ্র মেঘ সন্ন্যাসী উদাসী, গৌরী শঙ্করের তীর্থে চলিয়াছে ভাসি, সেই স্নিগ্ধক্ষণে সেই স্বচ্ছ সূর্য করে পূর্ণতায় গম্ভীর অম্বরে, মুক্তির শান্তির মাঝখানে তাহারে দেখিব যারে চিত্ত চাহে চক্ষু নাহি জানে। দুটো অর্থ হতে পারে, যেখানে কুমার সম্ভবে নীলিন্দ্র রূপং হৃদয়ন পার্বতী, পার্বতী রূপকে ধিক্কার দিয়ে গুণ দিয়ে শিখতে পেতে চাইছেন, তাকে চিত্ত চক্ষু নাহি জানে। আর একটা হচ্ছে খুব কঠিন, মৃণালিনী দেখতে খুব সুন্দর ছিলেন না, কিন্তু সেটা তো রাজা নাটকেও আছে, কিন্তু চোখ দিয়ে দেখবো না, চিত্ত দিয়ে দেখবো। শরৎকাল সেই মিলনের রীতি। কিন্তু প্রজাপতির উদ্দেশ্যে কবিতা লেখার এই দায়, রবীন্দ্রনাথ ওই কোনো একটা দায় এলে উস্কে ওঠে কবিতা লিখে, কিন্তু বাইরে থেকে দায় চাপিয়ে দিয়ে সেটা বেশি দিন তার সরে। রবীন্দ্রনাথ স্বীকার করছেন, ফরমাস ব্যাপারটা মোটর গাড়ি স্টার্টারে চালনাটা শুরু করে দেয়, কিন্তু তারপরে মোটরটা চলে আপন মোটরিক প্রকৃতির তাপে। প্রথম ধাক্কাটা একেবারে ভুলে যায়, কল্পনার আন্তরিক তড়িৎ শক্তি আপন চিরন্তন প্রেরণায় তাদের চালিয়ে নিয়ে যায়। এর ফলটা কি হলো? বরণডালা গেল, ও বই বেরোল, রাখিও গেল।
বছরখানেক পর 1929 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরের শেষে 1336 বঙ্গাব্দের আশ্বিনের গোড়ায়, অর্থাৎ রবীন্দ্রনাথের সেই দাম্পত্য ঋতুতেই আদতে যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো তার নাম মহুয়া। অথচ এই মহুয়ার সঙ্গে দাম্পত্যের কোনো সম্পর্ক নেই। নাম কবিতা মহুয়ার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ লিখলেন, তোর সুরাপাত্র হতে বন্য নারী সম্বল সংগ্রহ করে পূর্ণিমার নৃত্যমত্ততারী। সাঁওতাল মেয়ে মহুয়ার মদ খাবে, নাচবে পূর্ণিমায়। তোর সুরাপাত্র হতে বন্য নারী সম্বল সংগ্রহ করে পূর্ণিমার নৃত্যমত্ততারী। কানে কানে কহি করে বধূরে যেদিন পাবো ডাকিব মহুয়া নাম ধরে। এই মহুয়ার মদ আসলে কদম্ব পুষ্পজাত কাদম্বরী মদের লোকায়ত ডিসপ্লেসমেন্ট। কাজে বধূরে যেদিন পাবো ডাকিব মহুয়া নাম ধরে মৃণালিনীকে কাদম্বরীর ডিসপ্লেস নামে ডাকার এই স্পর্ধিত সংকল্পের দ্বারাই প্রজাপতির উদ্দেশ্যে কবিতা লেখার ফরমাস চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয়েছে। আর এই কারণে এটাকে গোত্রস্খলন বলা যাবে। তার কারণ কৃষ্ণ আত্মবিস্মৃত হয়ে রাধাকে ভুল করে চন্দ্রাবলী বলে ফেলতেন, সেটা গোত্রস্খলন। কিন্তু এখানে ভুল করে নয়, বধূরে যেদিন পাবো ডাকিব মহুয়া নাম ধরে, কাদম্বরী ডিসপ্লেস নামে মৃণালিনীকে ডাকো, এটা সজ্ঞান ঘোষণা করছে। এবং এই স্পর্ধিত সংকল্পের দ্বারাই ওই বিয়ের কবিতা লেখার ফরমাস প্রত্যাখ্যাত হয়েছে। আর এই কারণেই মহুয়ার বইতে ঠাঁই পেল শেষ পর্যন্ত এমনকি এই কবিতা, দিবস দিন বিরল কাজ একথা ছিল দোহে, সহসা প্রেম আসিলে আজ কি মহা সমারোহে। নীরবে রয় অলস মন আধারময় ভবন কোণ, ভাঙিলে দ্বার কোন সেক্ষণ অপরাজিত ওহে। সহসা প্রেম আসিলে আজ বিপুল বিদ্রোহে। এটা দাম্পত্য নয়, কেননা একটা বাধা আছে বলেই আমি বিদ্রোহ করছি। এবং শরৎ নয়, এলো বর্ষা। কানন পর ছায়া উলায় ঘনায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় সেই গৌরী বক্ত্র ভ্রপতি রচনা ইয়াবি হস্যে গোকেন সম্ভব কেশ গ্রহণ অকর ইন্দু লগ্ন হস্তা। কানন পর ছায়া উলায় ঘনায় ঘন ঘটা, গঙ্গা যেন হেসে দুলায় জটা। যেথা যে রয় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ, আঁখি তোমার তড়িত পথ ঘন ঘুনে মোহে। সহসা প্রেম আসিলে আজ বেদনা দান করে। রোমান্সে দেখা যায় পুরুষই তার প্রিয় নারীটিকে অবরোধ থেকে উদ্ধার করে এনে রথে তুলে বাধাদানকারী শত্রুপক্ষকে নিজের পৌরুষে নির্জিত করে নিষ্ক্রান্ত হয়। কিন্তু এখানে ঘটেছে ঠিক উল্টো। বীর্যবতী স্বাধীন ভর্তৃকা নারী প্রহরীদের পরাজিত করে দ্বার ভেঙে ভিতরে ঢুকেছে, আধারময় ভবন কোণ থেকে বের করে এনেছে নিঃসঙ্গ কবি পুরুষটিকে, নিজের চোখের দীপ্তি দিয়ে ঘুচিয়ে দিয়েছে ওর আলস্যময় ঘনঘুমের মোহ। যারা পথের বাধা তৈরি করেছিল তাদের পথ ছেড়ে দিতে বাধ্য করে কবি পুরুষটিকে বিজয় রথে তুলে ওই নারী ছুটিয়ে দিয়েছে ঘোড়া। আচ্ছা, কাদম্বরী ঘোড়া ছুটেন না? চোখের অমন জাগরণী শক্তি আর কার? এবং এর একটাই আর্টিকেল আছে যে পুরুষ মেয়েকে হরণ করেনি, মেয়েটি পুরুষকে হরণ করেছে। সেটা কোথায়? কাশিরামের আদি পর্বে, যেখানে পাণ্ডব যাদবদের প্রায় লড়াই হয়ে যাবে যে অর্জুন সুভদ্রাকে হরণ করেছেন। কিন্তু দূত এসে বলরাম বিরাট চটে গেছে, তখন দূত এসে বলল যে সুভদ্রা চালায় রথ তেতিন সাক্ষাৎ। এখন যদি ঘোড়ার লাগামটা মেয়ের হাতে থাকে তাহলে কি কাকে হরণ করেছে? মেয়েটি কাকে পুরুষটিকে নিয়ে চলে যাচ্ছে। এবং এই যে ব্যাপারটা, এটা দেখবে যে এই সুভদ্রা অর্জুনের ইমেজটা যে কাদম্বরীর ক্ষেত্রে এটা আসছে, এটা দেখবেন চিত্রার অন্তর্যামী কবিতা জীবন দেবতা কাদম্বরীকে নিয়ে তার একটা পত্রিকা পাঠ আছে। সেইখানে রবীন্দ্রনাথ বলছেন কাদম্বরীর উদ্দেশ্যে যে পার্থের পাশে ভদ্রা যেমন সুবর্ণ রথ করেন চালন, আমি পাশে তব কবি। অর্থাৎ তুমি সুভদ্রা হয়ে রথ চালাচ্ছ, আমি তোমার কবি পাশে বসে রয়েছি। আমি রাজনীতি, আমি পালাতে পারবো না, তুমি আমাকে নিয়ে পালাচ্ছ। এখন এই যে ব্যাপারটা, এটার সঙ্গে দাম্পত্যের অনুশাসনের সক্রিয় কোনো সম্পর্ক নেই। অবধারিতভাবে
তাহলে আমি বলতে চাইছি 4 দিনকে বেছেছি, সময়টা ছোট বলে ওই যাতায়াতের নাটকটা খুব স্পষ্ট, কিন্তু তার মানে এই নয় যে এর আগেও বিচারিতা ছিল, পরেও বিচারিতা আছে। এবং এবার অবধারিতভাবে নিষ্ঠার প্রশ্ন, লয়ালটির প্রশ্ন, বিশ্বস্ততার প্রশ্ন উঠবেই। ওই 4 দিনের মধ্যে 8ই আশ্বিন রবীন্দ্রনাথ স্ত্রীর উদ্দেশ্যে লিখেছিলেন, আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিয়ে। আর 9 আশ্বিন রবীন্দ্রনাথ অন্য একটি মেয়ের উদ্দেশ্যে, হোক না সে বিদেহী, কি করে শেষ পর্যন্ত লিখে উঠতে পারলেন মম জীবন মরণ বিহার, লিখতে আটকালেন না? এটা কেউ কেউ বলতে পারে। আমি যে এই জটিল প্রশ্নে সদুত্তর দিতে পারবো এমন না, তবে এই একটা কথা বলতে পারি যে আমি অমুকের প্রতি কায়মনোবাক্যে নিষ্ঠা করাই। প্রাচীন সাহিত্যে প্রায়শ চোখে পড়া এহেন উচ্চারণকে আধুনিক মানুষ আর বিশ্বাস করে না। এটি এমন একটি আদর্শ যা মানবিক নয়। বিশেষত মানসিক নিষ্ঠার যাচাই করবে কে? অন্যে দূরে থাক, যে ওই আদর্শ উচ্চারণ করছে, এমনকি সেও নিজের সংজ্ঞান মনটুকু জানে মাত্র, অর্থাৎ অধিকাংশ নিজের মন জানেই না। তাহলে সে কি করে জানলো যে আমি কায়মনোবাক্যে তুমি ছাড়া কাউকে চাইনি? এটা আধুনিক মন আর বিশ্বাস করে না। এমনকি আমি খুব নিষ্ঠুরভাবে বলছি যে বিবাহিত নারী পুরুষ, শুধু পুরুষ নয়, বিবাহিত নারী পুরুষও সমেহনকালে ম্যাস্টারবেশনের ঘোরের মধ্যে ঠিক কাকে নিয়ে ফ্যান্সি করছিল, কাল্পনিকতা করছিল, তা কি সমেহনের শেষে বলতে পারবে? আমার মনে পড়ে যাচ্ছে, কাজে নিষ্ঠা খুব গোল মেরে প্রশ্ন। আমার মনে পড়ে যাচ্ছে শেষের কবিতার শেষে ঠিক এই প্রশ্নই জ্যোতিশঙ্কর করেছিল অমিতকে। লক্ষ্য করুন, জ্যোতিশঙ্কর নামটাই বানান হচ্ছে অন্তস্থ তয় হস্য। জ্যোতিশঙ্কর মানে জিতেন্দ্রীয় সন্ন্যাসী শিব। এখানে একটা ঠেস আছে, জ্যোতি যিনি জিতেন্দ্রীয়, তার গঙ্গা জটায় খেলা করছে। ও তো তার জীবনেও ওটা আছে, কিন্তু সে আপাতত জিতেন্দ্রীয়। জ্যোতিশঙ্কর সে অমিতকে কথা বলছে। অমিত বলছিল কি? ওই বিচার বলছে যে ভালোবাসা ব্যক্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। আর যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোকেই আমি চাই। ঠিক এইখানে জ্যোতিশঙ্কর একচারিতার নৈতিক প্রশ্নটি তোলে, বলে বিবাহে তোমার ওই সঙ্গ আসঙ্গ কি একত্র মিলতে পারে না? অর্থাৎ একত্রে মেলাটাই কি উচিত নয়? এই প্রশ্নে যে উত্তর অমিত দিয়েছে তা যেমন উদার তেমনি নমনীয়। অমিত বলেছে জীবনে অনেক সুযোগ ঘটতে পারে, কিন্তু ঘটে না। যে মানুষ অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে মিলিয়ে পায় তার ভাগ্য ভালো। যেটা না পায়, দৈবক্রমে তার যদি ডান দিক থেকে মেলে রাজত্ব আর বাঁ দিক থেকে মেলে রাজকন্যা, ডান দিক থেকে মেলে রাজত্ব, বাঁ দিক থেকে মেলে রাজকন্যা, সেও বড় কম সৌভাগ্য নয়। অর্থাৎ অনর ঔচিত্যের ছাঁচ বানিয়ে লাভ নেই। জীবন যার কাছে যেভাবে আসে সেইভাবেই জীবনের সঙ্গে নেগোসিয়েট করতে হবে, বোঝাপড়া করতে হবে। দাম্পত্যে একচারী থেকেই আসঙ্গ এবং সঙ্গ দুটোই যে পায় সে একচারী থাকুক, কিন্তু যেটা না পায় তার বিচারক হতে বাধা নেই। অবশ্যই একটা বাধা রবীন্দ্রনাথের ছিল, অমিতরও ছিল। দুজনেরই বিচারক বৃত্তি মানসিক, কখনোই তাই নয়। আর সেটা সম্ভব হয়েছিল রবীন্দ্র পক্ষে কাদম্বরীর আত্মহননে। কাদম্বরী রবীন্দ্রনাথকে কিচ্ছু দেয়নি। তিনি জ্যোতিরিন্দ্রনাথকে ভালোবাসতেন, তাকে ভালোবেসে ভিটেছিলেন, তাকে ভালোবেসে মরেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথকে তিনি একটা জিনিস দিয়েছেন, তার নিজের মৃত্যুটা। ওই মৃত্যুটা এসেছিল বলে রবীন্দ্রনাথ মুক্তি পেয়েছিল। কাজে রবীন্দ্র পক্ষে কাদম্বরীর আত্মহননে এটা রবীন্দ্রনাথের পক্ষে ওই বিচারক বৃত্তিটা মানসিক রাখাটা সম্ভব হয়েছিল, কারণ তিনি বাধ্য মানসিক রাখা। আর অমিত পক্ষে এটা সম্ভব হয়েছিল লাবণ্যর অন্তর্ধান। লক্ষ্য করবেন, শিলং পাহাড়ি লাবণ্য আবির্ভূত হয় এবং শিলং পাহাড়ি লাবণ্য নিজের নামের যে মূল অর্থটা অবয়বা কিবিত্তম ধর্মান্তরণে এলো, এই অর্থকে সার্থক করে যেন হাওয়ায় মিলিয়ে যায়। অমিত লাবণ্যকে সমতলে কখনো দেখেনি। ফলত অমিতর পক্ষে সহজ হয়েছিল এই কথা বলা যে লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা সে রইল দিঘি, সে ঘরে আনার নয়, আমার মন তাকে সাঁতার দেবে। এখানে চাবি শব্দ হচ্ছে মন। যেহেতু অমিত বলেনি যে আমার শরীর তাকে সাঁতার দেবে, কাজে এতদ দ্বারা এতকির দাম্পত্য সত্য অক্ষুণ্ণই থেকেছে, অস্বার্থ।
একজনকে নিয়ে অন্যজনের সম্প্রয়োগহীন অর্থাৎ যৌন সঙ্গমহীন মনোময়ী রতিকে সেই অন্যজনের ব্যক্তিগত অনুভূতি বলে মান্যতা দিতে হবে, এবং দাম্পত্যের মধ্যে থেকেও যদি সেই অন্যজনের বিচারক বৃত্তি ওই সম্প্রয়োগহীন মনোময়ী রতিতেই অধিষ্ঠিত থাকে, তবে সেই অন্যজনকে সাধারণ বিচারকদের সঙ্গে এক করে দেখা চলবে না। কেন যেটা চলবে না সেটা রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকের একটি কবিতা থেকে দেখিয়ে দিয়েই আজ আমার বক্তব্য শেষ করব। 1936 খ্রিস্টাব্দে 1 মে, 1343 বঙ্গাব্দের 18 বৈশাখ, আসন্ন 75 রবীন্দ্রনাথ পত্রপুটের 15 নম্বর গদ্য কবিতায় নিজের ভালোবাসার দুটি পৃথক ধারার অস্তিত্ব স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন। দুই পৃথক নারী এই দুটি ধারার অবলম্বন। ভালোবাসার একটা ধারা প্রথম নারীটিকে ঘিরেছে কোট স্নিগ্ধ বেষ্টনী গ্রামের চিরপরিচিত অগভীর নদীটুকুর মতো। অল্প বেগের সেই প্রবাহ বহে চলেছে প্রিয়ার সামান্য প্রতিদিনের অনুচ্চ কপচ্ছায়ায়। অনাবৃষ্টির কাকপণ্যে কখনো সে হয়েছে ক্ষীণ, আষাঢ়ের দাক্ষিণ্যে কখনো সে হয়েছে প্রগল্ভ। তুচ্ছতার আবরণে অনুজ্জ্বল অতি সাধারণ স্ত্রী স্বরূপকে কখনো করেছে লালন, কখনো করেছে পরিহাস, আঘাত করেছে কখনো বা। সামান্য প্রতিদিনের অনুচ্চ তপচ্ছায়ায় বহমান গতানুগতিক দাম্পত্যে তুচ্ছতার আবরণে অনুজ্জ্বল এই অতি সাধারণ মেয়েটি যে মৃণালিনী তা সহজেই বোঝা যাচ্ছে। এরপর রবীন্দ্রনাথ লিখছেন, আমার ভালোবাসার আর একটা ধারা মহাসমুদ্রের বিরাট ইঙ্গিত বাহিনী। মহীয়সী নারী স্নান করে উঠেছে তারই অতল থেকে। সে এসেছে অপরিসীম ধ্যান রূপে আমার সর্বদেহে মনে। পূর্ণতর করেছে আমাকে, আমার বাণীকে, জেলে রেখেছে আমার চেতনার নিভৃত গভীরে চিরবিরহের প্রদীপ শিখা। এই যে চিরবিরহের প্রদীপ শিখা জেলে রাখা, এই জন্য বলছে এই রতি হচ্ছে সম্প্রয়োগহীন যৌন সঙ্গমহীন মনোময়ী রতি। বাসনা বা লিপিজ এখানে দেহ সঙ্গমে নিঃশেষিত না হয়ে উদ্গতি পাচ্ছে, সাবলিমেটেড হচ্ছে। কোথায়? প্রথমে সৌন্দর্য। রবীন্দ্রনাথ লিখছেন সেই বিরহের প্রদীপ শিখার আলোয় তিনি কাদম্বরীকে প্রথমে কোথায় দেখেন? সেই আলোকে দেখেছি তাকে অসীম স্ত্রীলোকে, দেখেছি তাকে বসন্তের পুষ্পপল্লবের প্লাবনে, শিশু গাছের কাঁপন লাগা পাতাগুলির থেকে ঠিকরে পড়েছে যে রৌদ্র কণা, তার মধ্যে শুনেছি তার সেতারের দ্রুত ঝঙ্কৃত সুর। দেখেছি ঋতুরঙ্গ ভূমিতে নানা রঙের ওড়না বদল করা তার নাচ, ছায়ায় আলো। রবীন্দ্রনাথের প্রকৃতির গানকে যে কেন প্রেমের গান থেকে প্রায়শই আলাদা করা যায় না, এর নিগুড় কারণটাই এখানে বোঝা যাচ্ছে। কাদম্বরীকে নিয়ে রবীন্দ্রনাথের মনোময়ী অতি উদ্গতি সাবলিমেশন চূড়ান্ত স্তরে আরোহণ করল জীবন দেবতার আবির্ভাব। ইতিহাসের সৃষ্টি আসনে বিশ্ববিধাতার পার্শ্ববর্তিনী, অর্থাৎ বিশ্ববিধাতা থেকে স্বতন্ত্র কবির এই ব্যক্তিগত বিধাতা, এই জ্ঞানমন, এই জীবন দেবতাকে আমরা দেখলাম। রবীন্দ্রনাথ লিখলেন, ইতিহাসের সৃষ্টি আসনে ওকে, ওই নারীকে দেখেছি বিধাতার বাম পাশে। দেখেছি সুন্দর যখন অবমানিত কদর্য কঠোরের অসুচি স্পর্শে, তখন সেই রুদ্রাণীর তৃতীয় নেত্র থেকে বিচ্ছুরিত হয়েছে প্রলয় অগ্নি, ধ্বংস করেছে মহামারীর গোপন আশ্রয়। রবীন্দ্রনাথের প্রথমে দেখেছেন স্ত্রীলোকে, সৌন্দর্য লোকে। তারপরে যে এখানে দেখছেন সেখানে সে কি করছে? যখন সুন্দর অবমানিত হচ্ছে কদর্য কঠোরের অসুচি স্পর্শে, তখন তার তৃতীয় নেত্র থেকে বিচ্ছুরিত হয়েছে প্রলয় অগ্নি। রবীন্দ্রনাথের সৌন্দর্য মূর্তি যে কেন মঙ্গল মূর্তি তা এইবার বোঝা যাচ্ছে। তার শিবম সুন্দরম একই সাবলিমেটেড কাদম্বরী মূর্তির মধ্যে ওই দুই মূর্তি এক হয়ে মিলেছে। তাহলে বিবেচনা করে দেখুন, রবীন্দ্রনাথের সৌন্দর্যের তত্ত্ব এবং রবীন্দ্রনাথের মঙ্গলের তত্ত্ব দুই তার দাম্পত্য বহির্ভূত মুক্ত প্রেমের উদ্বর্ধনের ফলে উদ্ভূত হয়েছে, অথচ এর জন্য তার দাম্পত্য একটুও হীনত্ব পায়নি। মুক্ত প্রেমের অবলম্বন মহীয়সী নারীটির পাশে দাম্পত্য প্রেমের অবলম্বন অতি সাধারণ মেয়েটিও যে আসলে তুচ্ছতার আবরণে অনুজ্জ্বল হয়ে আছে, অর্থাৎ প্রতীয়মান সাধারণত্বের আড়ালে সেই মেয়েটিও যে অসাধারণ, অথচ
স্বামী হিসেবে তুমি নিজেও যে স্ত্রীর সেই নিহিত অসাধারণত্বকে যথাসময়ে মর্যাদা দিতে পারেননি, সুপিরিয়রিটি কমপ্লেক্স উচ্চৈর্মন্য করুণায় কখনো লালন করেছেন, কখনো পরিহাস করেছেন, এমনকি কখনো আঘাত করেছেন। মৃণালিনীর মৃত্যুর পর 3 দশক অতিক্রম করে স্ত্রী সম্পর্কে রবীন্দ্রনাথের এই স্বীকারোক্তির গুরুত্ব কম নয়। আজকের বক্তৃতার নামে কেন আমি বিচারক শব্দের আগে দিব্য শব্দ বসিয়েছি, আশা করি তার কারণটা এতক্ষণে স্পষ্ট করতে পারলাম। এই দিব্য বিচারকের 4 দিনের বৃত্তান্তে রবীন্দ্রনাথের মানসী সত্তার দুর্বলতাকে রেখে ঝুঁকে বলার সংকোচকে আমি একটুও প্রশ্রয় দিই। অথচ দেখুন, সেই সব কিছুকে নিয়ে এবং সেই সব কিছুকে ছাড়িয়ে তার বিচারক বৃত্তি শেষ পর্যন্ত নিজের মহত্বেই দিব্য বিশেষণটিকে অর্জন করে নিল।